আমন্ত্রণ নিউজ 24 সংবাদে সাথে আছি আমি সারা মেহজাবিন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে বিগত 3 নির্বাচনে অনিয়মের প্রতিকার চেয়ে ইসিতে আবেদন করে বিএনপি। পাশাপাশি প্রহসনের নির্বাচনের দায়ে সাবেক 3 সিএসির বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে দলটি। এভাবেই রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধান নির্বাচন কমিশনারকে এভাবে গ্রেপ্তার হতে হলো। এর আগে 2014, 2018 এবং 2024 এই 3টি প্রহসনের নির্বাচনের দায়িত্বে থাকা সাবেক 3 সিইসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিএনপি। দুপুরে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই অভিযোগ দায়ের করে। যেহেতু তারা সংবিধান লঙ্ঘন করে ফৌজদারি দণ্ডবিধি অপরাধ করেছে, এই কারণের জন্য তাদের বিরুদ্ধে আমরা মামলা করার জন্য আমরা শেরেবাংলা নগরে আমরা যাচ্ছি। এখন শেরেবাংলা নগরে আমরা সেই এফআইআর দাখিল করব। সেই এজাহারের মধ্যে 19 জনকে আপনার নাম ধরে উল্লেখ করেছি, অজ্ঞাত আরো আছে, যেটা তদন্তকারী কর্মকর্তা খুঁজে তাদেরকে বের করবে। এটাই হলো আমাদের মূল বিষয়। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে সবচেয়ে বিতর্কিত 2014, 2018 এবং 2024 সালের 3 জাতীয় নির্বাচন। 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগেই 153 আসনে এমপি নির্বাচিত। 2018 সালে রাতের ভোট আর 2024 সালেও বিএনপিকে ছাড়া আরও একটি একতরফা ভোটের আয়োজন করে আওয়ামী লীগ সরকার। 2014 সালের নির্বাচনের দায়িত্বে ছিলেন সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ। 2018 সালের নির্বাচনে সিইসি কেএম নুরুল হুদা এবং 2024 সালের নির্বাচনের আয়োজন করেন সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই বিগত 3 নির্বাচনের কুশীলবদের আইনের আওতায় আনার দাবি ওঠে। শেষমেশ রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিগত 3 নির্বাচন করার অভিযোগে সাবেক 3 সিইসি সহ 24 জনের নাম উল্লেখ করে মামলা করে বিএনপি। সেই মামলার কয়েক ঘন্টার মধ্যে গ্রেপ্তার হলেন সাবেক সিইসি কেএম নুরুল হুদা, যার অধীনে আয়োজিত হয় 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচন। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ। উত্তরা 5 নম্বর সেক্টরের এখানে স্থানীয় জনগণ তাকে হেফাজতে নেয়। নিয়ে উত্তরা পশ্চিম থানাকে যখন ইনফর্ম করার পর উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে যায়, গিয়ে তাকে নিয়ে আসে। তৎপরবর্তী সে এখন বর্তমানে ডিবি হেফাজতে আছে। সাবেক সিইসি নুরুল হুদা, ওনার বিরুদ্ধে একটি শেরেবাংলা নগর থানায় একটি মামলা রুজু হয়। যে মামলার উনি এজাহারভুক্ত আসামি। মামলার মূলত অবৈধভাবে নির্বাচনী ছদ্মবেশ ধারণ করে নির্বাচনী ব্যয় নির্ধারণ না করে ঘুষ দিয়ে অবৈধভাবে অন্যকে ভোটে জয় করানোর বিষয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা হয়। সাবেক এই সিইসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। শুধু শাসক পরিবর্তনের জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আরও বলেন, ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত করাই ছিল বর্তমান সরকারের বড় লক্ষ্য। সরকার জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন করবে বলেও জানান প্রধান উপদেষ্টা। Every nation awaits a moment of transformation, an opportunity to mark a new beginning. This is our moment. We want to redress the past anarchies, bad administration, despotism, and authoritarianism, and to set the country on a path of good governance and rule of law. To set the country on a path of good governance. বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক 2 বার কিংবা 2 মেয়াদে নয়, প্রধানমন্ত্রী পদে একজন সর্বোচ্চ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এমন প্রস্তাব উঠে এসেছে। অধিকাংশ রাজনৈতিক দলের পক্ষে মত দিলেও বিএনপি সহ 3টি দল দলীয় ফোরামে আলোচনা করে বিষয় সিদ্ধান্ত জানাবে। অমীমাংসিত বিষয়গুলো নিয়ে দলীয় ফোরামে আলোচনার জন্য আগামী 2 দিন সংলাপ মুলতবি করা হয়েছে। এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ 2 বার বা 2 মেয়াদের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না সংবিধান সংস্কার কমিশন ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন এমন সুপারিশ করেছে। বিদ্যমান ব্যবস্থায় এ নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় বলা হয় একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন। বিএনপি সহ দুটি দল তারা একমত হয় নাই, দ্বিমত তারা করে বলা যায় না, তারা ভিন্ন প্রস্তাব দিয়েছে। আর বাকিরা সবাই একমত হয়েছে যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল 10 বছর হবে, লাইফ টাইমে। অধিকাংশ রাজনৈতিক দল পক্ষে মত দিলেও আলোচনা অসমাপ্ত থাকে। বিএনপি সহ 3টি দল জানায় এখনই নয়, দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানাবেন তারা। 10 বছরের জন্য ডিসাইড করলো একজন ব্যক্তি সর্বোচ্চ জীবদ্দশায় 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব ভোগ করতে পারবেন না বা ওই পদে থাকতে পারবেন না। তখন আমি বলেছি, এরকম একটা আলোচনা ওখানে এসছে, তখন আমি বলছি এটা আমার প্রস্তাব নয়, তবে যদি হাউসে এটা ডিসাইড হয় সেটা আমাকে আমার দলীয় ফোরামে আলোচনা করতে হবে। বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ দিতে কমিশনের সংলাপ 2 দিনের জন্য মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীর মেয়াদ বা বারের বদলে 10 বছরের ব্যাপারে এক ধরনের কাছাকাছি আসা গেছে এবং তারই ভিত্তিতে পরবর্তী সময়ে আলোচনাটা হবে। এদিনের আলোচনায় সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিও স্থান পায়। বিএনপি ও জামায়াত সংবিধানে বিসমিল্লাহ ও আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চায়। আমরা সংবিধানের মূলনীতি প্রশ্নে 5ম সংশোধনীতে যেভাবে গৃহীত হয়েছে সেই জায়গায় আছি। ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম আছে, ওখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস আছে, ওখানে ধর্মনিরপেক্ষতা নেই। আল্লাহর উপর বিশ্বাস, এটাকে সংযোগ করতে হবে, কারণ এই দেশের 90% মানুষই এই ফিলসফির সাথে, এই দর্শনের সাথে তারা একমত আছে। তবে বাম ঘরানার দলগুলো সংবিধানে ধর্মনিরপেক্ষতা রাখার পাশাপাশি 72-এর সংবিধানের মূলনীতিগুলো রাখার পক্ষে নিজেদের মতামত জানিয়েছে। অনানুষ্ঠানিকভাবে দলগুলো চেষ্টা করবে নিজেদের মধ্যেও একটা বোঝাপড়া, একটা সমঝোতা এই সমস্ত প্রশ্নে তৈরি করবার জন্য। বিদ্যমান যে মূলনীতি সেটাই থাকবে নাকি সংযোজন হবে, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জুলাই সনদের স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা রাখার আহ্বান জানান। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতার হস্তান্তর দেখতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সংস্কার সহ বিভিন্ন ইস্যুতে আগামী 1 মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সংস্কৃতির আমূল পরিবর্তন প্রয়োজন। রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, জানান মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নির্বাচন, নতুন করে মার্কিন ট্যারিফ সহ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে। আগামী দিনের নির্বাচন এবং এই ক্ষেত্রে আমাদের বিএনপির প্রস্তুতি সহ আমাদের মতামত এবং তারেক রহমান সাহেবের বৈঠকটা অ্যাপ্রিসিয়েট করা হয়েছে। সবাই জানে যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন আমরা যেদিকে যাচ্ছি সেটার একটা দিনক্ষণ মোটামুটি একটি সিদ্ধান্তে আসা গেছে ফেব্রুয়ারি। শুধু বাংলাদেশের ভিতরে তো না, বাংলাদেশে যারা পার্টনার আছে বিদেশে, আমেরিকা সহ, সবার জন্য একটা স্বস্তি, কারণ সবাই তো একটা এইসব ব্যাপারে একটা কর্ম পরিকল্পনা থাকে। এদিকে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তার আয়োজনে শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক সংলাপে যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, উন্নত শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা গেলেই কেবল দেশ থেকে মেধা পাচার বন্ধ করা যাবে। আমরা যাতে এই ব্রেন ড্রেন এবং অন্যান্য আমাদের যে এই লাইনে ক্ষতি হওয়ার ন্যাশনাল বিল্ডিং এর যে সমস্ত ফিল কলেজ আছে এগুলো বন্ধ করতে পারি, তাহলে পরে আমাদের মেধাবী সন্তানরা দেশে থাকার একটা পরিবেশ পাবে। দেশে যদি সে উন্নত শিক্ষা এবং উন্নত মানের রিসার্চ করার সুযোগ থাকে তাহলে সে বিদেশে যাবে। দেশে যদি এমপ্লয়েড হয়ে সে কন্ট্রিবিউট করার সুযোগ পায় তাহলে সে বিদেশে যাবে না। সেই পরিবেশটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করবো ইনশাআল্লাহ সম্মিলিতভাবে। বিগত দিনে শিক্ষাক্ষেত্রে ব্যাপক রাজনীতিকরণ করে পরিকল্পিতভাবে দেশের মেধাগুলোকে ধ্বংস করা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে মেধাবীরা কখনো এখানে না আসে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা।
শাপলাকে দলীয় প্রতীক চেয়ে দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার দলের শীর্ষ নেতারা কমিশনে গিয়ে আবেদন জমা দেন। এ সময় নাহিদ ইসলাম জানান, সব শর্ত পূরণ করেই নিবন্ধনের জন্য আবেদন করেছে তারা। আর দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামী নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হবে তাদের দল। দল গঠনের 4 মাস পর নিবন্ধনের জন্য ইসিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নিবন্ধনের শর্ত অনুযায়ী 25টি জেলা, 105টি উপজেলার কমিটি ও সমর্থকদের বিস্তারিত ইসিতে জমা দেন তারা। এ সময় দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জনগণের নতুন শক্তি হিসাবে অভ্যুত্থানকে ধারণ করে রাজনীতি করতে চায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসেবে, জনগণের পক্ষের শক্তি হিসেবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে, সেই রাজনীতির ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন। তাদের সকলের সদস্য ফর্মগুলো, আমাদের কমিটিগুলো, সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, এনসিপি যেন নিবন্ধন না পায় সেজন্য তাদেরকে বিতর্কিত করার জন্য সব চেষ্টাই করেছে কোনো একটি রাজনৈতিক দল। জানান, আগামী নির্বাচনে 400 আসনের মধ্যে 300 আসনে জয়ী হবে তাদের দল। সংস্কার বা ঐক্যবাদ কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাআল্লাহ, এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করেই ইসিতে আবেদন করেছে এনসিপি। প্রত্যাশিত প্রতীকসহ দ্রুতই নিবন্ধন পাওয়ার প্রত্যাশার কথাও জানান নাহিদ। সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি, এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি, এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে। আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছে এনসিপি। যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয়। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। অবশেষে আশঙ্কায় সত্যি হলো, ইরানের 3টি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এসব হামলাকে সফল দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্ভাব্য মার্কিন হামলায় আগে ভাগেই ফোর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনাগুলো থেকে সব ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হয়েছিল বলে দাবি তেহরানের। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইরান। হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়ার। যুক্তরাষ্ট্রের মিজুরি থেকে উড্ডয়ন করে প্রায় 37 ঘন্টার দীর্ঘ ফ্লাইট শেষে ইরানে হামলা চালিয়েছে মার্কিন B-2 বোমারু বিমান। রাতের আধারে ইরানের ফর্দো, নাতাঞ্জ আর ইস্পাহানের পারমাণবিক স্থাপনা ধ্বংসের দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের সঙ্গী হয়ে ইরানে হামলা করায় বন্ধু ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদি তারা শান্তি স্থাপন না করে, ভবিষ্যতের আক্রমণগুলি আরো অনেক বড় হবে। তবে এসব স্থাপনা থেকে আগে ভাগেই ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবি করেছে খামেনির দেশ। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের আশঙ্কায় ইরানের ফরদোস্ত পারমাণবিক স্থাপনা থেকে গুরুত্বপূর্ণ উপকরণ সরানোর প্রমাণ মেলেছে উপগ্রহ চিত্র বিশ্লেষণেও। এদিকে কূটনীতিকে অগ্রাহ্য করে ইরানের সরাসরি হামলার ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আমার দেশ এখন আক্রমণ আগ্রাসনের মুখে রয়েছে এবং আত্মরক্ষার বৈধ অধিকার অনুযায়ী জবাব দিতে হবে। ট্রাম্প প্রশাসন এই আগ্রাসী কর্মকাণ্ডের বিপজ্জনক পরিণতির জন্য একক এবং সম্পূর্ণভাবে দায়ী থাকবে। ইরানে বোমা হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা ও সামরিক ঘাঁটিতে হামলার হুমকিও দিয়েছে তেহরান। ইরানে মার্কিন হামলার পর ইরান তেল আবিব সংঘাত আরো তীব্র হবার আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি মোকাবেলায় ইরানি বিপ্লবী গার্ড বাহিনী প্রথমবারের মতো ইসরায়েলের দিকে অত্যাধুনিক খাইবার শেকান ক্ষেপণাস্ত্র মোতায়েনের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে শুধু ইরান নয়, ইরান সমর্থিত বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর নিশানায় পড়েছে ইসরায়েল। লড়াইয়ে যুক্তরাষ্ট্র সামিল হওয়ায় যুদ্ধের নতুন রণকৌশল ঠিক করছে হামাস, হিজবুল্লাহ ও হুথিদের মতো গোষ্ঠীগুলো। আসমাতুলি, নিউজ 24। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় অতিকায় B-2 যুদ্ধ বিমান দিয়ে চালানো হামলার নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। রোববার সংবাদ সম্মেলনে হামলার বিস্তারিত জানায় পেন্টাগন। এ সময় এই হামলাকে মার্কিন সামরিক ইতিহাসে সবচেয়ে বড় B-2 অপারেশনাল স্ট্রাইক হিসেবে আখ্যায়িত করা হয়। রোববার 22 জুন মার্কিন সামরিক হামলায় ইরানের ফর্দো, নাতানজ এবং ইস্পাহান এলাকায় পারমাণবিক স্থাপনাগুলোতে হামলায় অংশ নেয় 7টি B-2 স্পিরিট বোমারু বিমান। মিশনের নাম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। পেন্টাগনের সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং বিমান বাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিমান হামলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। কেইন জানান, এটি ছিল একটি অত্যন্ত গোপনীয় অপারেশন। ওয়াশিংটনে খুব অল্প সংখ্যক ব্যক্তি এই মিশনের পরিকল্পনা ও প্রকৃতি সম্পর্কে অবগত ছিলেন। অপারেশন মিডনাইট হ্যামারের এই মিশনে অংশ নেয় 7টি B-2B স্পিরিট বোমারু বিমান, যেগুলো যুক্তরাষ্ট্রের মেজরি অঙ্গরাজ্য থেকে ইরানের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় 18 ঘন্টা ব্যাপী এই অভিযান চলাকালে একাধিকবার জ্বালানি ভরার প্রয়োজন হয় এবং আকাশপথে যুদ্ধবিমানগুলো বিভিন্ন সহায়ক ইউনিটের সঙ্গে জটিল এবং সময় নির্ভর কৌশলগত অভিযানে অংশ নেয়। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ যৌথ সাংবাদিক সম্মেলনে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন সামরিক হামলার উদ্দেশ্য ছিল কেবল হুমকি নিরসন, কোনোভাবেই শাসন পরিবর্তনের পরিকল্পনা নয়। প্রেসিডেন্ট এমন একটি নির্ভুল অভিযান অনুমোদন করেছেন যা আমাদের জাতীয় স্বার্থকে সুরক্ষা দিতে, পারমাণবিক হুমকি প্রতিহত করতে সক্ষম। বিশ্ব নিরাপত্তার হুমকিতে পড়লে ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র নিষ্ক্রিয় থাকবে না বলে জানানো হয় পেন্টাগনের পক্ষ থেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। রোববার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই সিদ্ধান্ত নিয়েছে ইরানি পার্লামেন্ট। তবে তা বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে, কেননা ইরানের সংসদে হরমুজ প্রণালী বন্ধের প্রস্তাব পাশ হলেও তা বাস্তবায়নে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমতি নিতে হবে। বিশ্বব্যাপী তেল ও গ্যাসের চাহিদার প্রায় 20% এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়, ফলে এর নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতেও। সংবাদের সময় হলো একটি বিরতির, ফিরছি আরও খবর নিয়ে সাথী থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘমেয়াদী হলে বাংলাদেশে দাম বাড়বে নিত্যপণ্যের, এমন আশঙ্কার কথা জানিয়ে সমর বিশ্লেষকরা বলছেন, ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে পণ্য আমদানির খরচ বাড়াবে। আর জ্বালানির মূল্য বৃদ্ধি হলে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধের কারণে নতুন এক কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বাংলাদেশ। শাহ আলী জয়ের প্রতিবেদন। ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নতুন মাত্রা যোগ করেছে ইরান ইসরায়েল যুদ্ধে। দেশটির ফার্দো, নাতানজ ও ইস্পাহানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার দিন এর প্রভাব মধ্যপ্রাচ্য পেরিয়ে এসে পড়েছে ঢাকার বাজারেও। রোববার দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, ফলে সবকটি মূল্যসূচকে বড় দরপতন হয়েছে। সেই সঙ্গে দেখা দিয়েছে লেনদেনের খরা। ডিএসসিতে লেনদেন কমে 300 কোটি টাকার নিচে চলে এসেছে। দেশের নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আরও নেতিবাচক হবে। ইরান কোনোভাবে আপনার হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, তাহলে তেল আমাদের মধ্যপ্রাচ্যের যে আমাদের অয়েল সাপ্লাই, সেটা তো মোস্টলি পারস্য উপসাগর দিয়ে আসে। সেগুলো যদি সাপ্লাই হয় তাহলে শুধু বাংলাদেশ না, আমাদের যারাই ওই এলাকা থেকে তেল আমদানি করে, তেলের দাম বেড়ে গেলে আমাদের একটা বিরাট ইম্প্যাক্ট হবে। যুদ্ধের দুই পক্ষ যুক্তরাষ্ট্র এবং ইরান উভয়ের সঙ্গেই কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশের।
এই যুদ্ধে বাংলাদেশ কি কোনো পক্ষ নেবে নাকি নিরপেক্ষ থাকবে? যুদ্ধ পরিস্থিতিতে এমন কৌশলগত কূটনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়বে কি বাংলাদেশ, এমন প্রশ্ন উঠে আসছে। আমাদের কোন পক্ষে থাকবো, পক্ষ থেকে আসলে তো আমাদের কিছু করার নাই। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে আমরা কি প্রস্তুতি নেব এই যুদ্ধের আলোকে। এখানে তেলের দাম বাড়বে অস্বাভাবিকভাবে, সোনার দাম বাড়বে, গ্যাসের দাম বাড়বে, এই প্রস্তুতিগুলো নেওয়া আমার মনে হয় বেশি জরুরি। তবে বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধ বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে এমন আশঙ্কা কম। ইরান বর্তমানে প্রায় বন্ধুহীন অবস্থায়। তার একমাত্র মিত্র শক্তি হচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে বিপর্যস্ত। চীন একটা বড় পরাশক্তি, কিন্তু চীন এখানে ডাইরেক্টলি ইনভলভ হবে না, কারণ চীনের এখন সামনে পরাশক্তি হয়ে দাঁড়ানোর একটা সুযোগ আছে। যুদ্ধ বাস্তবতায় ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা প্রবাসী আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনে তাদের দেশে ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে 5 জনের মৃত্যু হয়েছে। একই সময় শনাক্ত হয়েছেন আরও 36 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মোট 621 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার 5.80%। এবছর জানুয়ারি থেকে এ পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 16 এবং শনাক্তের সংখ্যা 433 জনে। করোনায় আক্রান্ত হয়ে এ যাবৎ মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 2,09,515। সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার, এবার অর্থ বাণিজ্য সংবাদ। আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এবার থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ। বাড়তি কর দিয়ে কালো টাকা বৈধ করার যে সুযোগ 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে দেওয়া হয়েছিল তা বাতিল করে নতুন অর্থ বছরের বাজেট পাশ করেছে উপদেষ্টা পরিষদ। রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে 10,000 কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট পাশ করা হয়েছে। এডিবি একটা বিশেষ দিক হলো আমরা কোনো মেগা প্রজেক্ট নিচ্ছি না। মেগা মানে বেশ বড়, মানে 12 বিলিয়ন 13 বিলিয়ন। আপনার মেট্রো রেল হবে, সেটা নিশ্চয়ই 2-3 বিলিয়নের কমে হবে না। একেবারে খুব ছোট প্রজেক্ট হবে না, বা বে টার্মিনাল হয়তো 1 বিলিয়ন 1.5 বিলিয়ন লাগবে। সেই কিন্তু বিরাট প্রজেক্ট নিচ্ছি না, এটা একটা। দ্বিতীয়ত আমরা পুরনো অনেক প্রজেক্ট বাদ দিয়ে দিয়েছি যেগুলো একেবারে ইসেতে হয় না, সেগুলো করে কিন্তু এডিবিটাকে আমরা মোটামুটি আমরা একটা পর্যায়ে বাস্তব ভিত্তিক পর্যায়ে নিয়ে আসছি। জানান, জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা 5.50% ধরা হয়েছে। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.50%। আমাদের যেটা করেছে ফাইনালি জিডিপি আমরা 5.5 প্রক্ষেপণ করেছি, তাই না? 5.5। ইনফ্লেশনটা আমরা ভেবেছি যে বেশ কমে যাবে, কিন্তু আমরা ভাবলাম যে নেক্সট জুনের মধ্যে 6.5 6.5। এখন নাই মিডিল, এখনো তো 9-এর মধ্যে আছে। সুখবরে যে ডেফিসিট কিন্তু আমাদের লোয়েস্ট। গত আপনি গত 10-12 বছরের মধ্যে এত হয় নাই, এত 3.62। বৈঠকে উপস্থিত এনবিআর চেয়ারম্যান বলেন, প্রস্তাবিত বাজেটে বাড়তি কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল। বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে সেটি বাতিল করা হয়েছে। বিল্ডিং এবং অ্যাপার্টমেন্টে স্কয়ার মিটার অনুযায়ী ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করতো, তাতে রেগুলার ট্যাক্সের চেয়ে অনেক কম ট্যাক্স দিয়ে তারা পার পেত। সেটা আমরা এবার 5 গুণের মতো বাড়িয়ে দিয়েছিলাম। তারপরেও যেহেতু একটা বড় দাবি ছিল, সাদা যেটা ঠিক করলেন, যেটা আমরা বিলুপ করে দিয়েছি। এখন আর আমাদের আইনে কালো টাকা সাদা কোনো প্রভিশন নাই। 18 লাখ মানুষ করের তালিকায় থাকলেও 12 লাখ মানুষই কর দেয় না। মানুষের কর দেওয়ার প্রতি আগ্রহ এবং উৎসাহ বাড়ানোর জন্য কালো টাকা সাদা করার বিধান রাখা হয়নি, জানানো হয় সংবাদ সম্মেলনে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। আগামী অর্থ বছরের বাজেট উচ্চাভিলাষী মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষকরা বলছেন, বাজেটে রাজস্ব প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা
নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। রোববার সকালে রাজধানীর গুলশানে বাজেট সংলাপে সব কথা বলেন তারা। মূল ট্রেন্ডটা থাকে সেটা হচ্ছে যে আপনার অবকাঠামো নির্মাণের দিকে। অবকাঠামো দরকার, যন্ত্রপাতি দরকার, বিল্ডিং দরকার, কিন্তু সব সেখানে মানব সম্পদের উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক, তাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষক, ক্লাসরুম ফেসিলিটি, এই সমস্ত জায়গায় বিনিয়োগ কম হয়ে থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানেও কিন্তু জিডিপির 1% কম, এবং এই বছরে সেটা জিডিপির 0.6%। গত বছরে যেটা ছিল তার চাইতেও কম। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।